রোহিঙ্গা সংকট আঞ্চলিক স্থিতিশীলতা ঝুঁকিতে ফেলেছে আর্থনা সামিটে ডক্টর ইউনূস। পরবর্তী প্রজন্মের জন্য টেকসই বিশ্ব গড়ার প্রত্যয়। শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে ঢাকা ও সিটি কলেজ দুদিন বন্ধ ঘোষণা। যান চলাচলে বাধা দেয় পুলিশের লাঠিচার্জ। কিছু বিষয়ে দ্বিমত থাকলেও সংস্কার নিয়ে বিএনপি আন্তরিক, বললেন আলী রিয়াজ। জাতীয় স্বার্থে বৃহত্তর ঐক্যমত্য গড়ার আহ্বান বিএনপির। এবং সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ, আবেদনে আর্থিক অপরাধে জড়িত থাকার তথ্য উপাত্ত। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। রোহিঙ্গা সংকট আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলেছে এমন মন্তব্য করে টেকসই প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। বলেন, পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ, স্থিতিস্থাপক, সবুজ এবং টেকসই পৃথিবী রেখে যেতে হবে। এদিকে এক ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশ থেকে আরও 725 জন সেনা সদস্য নেবে কাতার। মনিরুল ইসলামের রিপোর্ট। 4 দিনের সরকারি সফরে কাতারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস দ্বিতীয় দিন যোগ দেন আর্থনা শীর্ষ সম্মেলনে। সেখানে দেওয়া বক্তব্যে বিশ্ববাসীর উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ এমন এক অবস্থায় দাঁড়িয়ে যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে, যার ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা, ন্যায় বিচার ও মর্যাদা সম্পন্ন ভবিষ্যৎ গড়া সম্ভব। বাংলাদেশ পৃথিবীর জন্য আশার বাতিঘর হিসেবে দাঁড়াতে চায়, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, পরবর্তী প্রজন্মের জন্য সবুজ এবং টেকসই পৃথিবী রেখে যাওয়া বড় অঙ্গীকার হওয়া উচিত। রোহিঙ্গা সংকট আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে এমন মন্তব্য করে টেকসই প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান, কুয়েতের মতো কাতারও বাংলাদেশ থেকে সৈন্য নেবে। কাতারের দোহাতে সামিটের সাইডলাইন বৈঠক শেষে তিনি বলেন, স্থায়ীভাবে 725 জন সৈন্য নেবে দেশটি। স্থায়ীভাবে প্রতি 3 বছর পর একটি ব্যাচ যাবে সেখানে। কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে 725 জন সোলজার নিবে পার্মানেন্টলি। প্রতি 3 বছর পর এই যে এরা একটা ব্যাচ আসবে 3 বছর, তারপরে আবার এবং আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরো বেড়ে 1600 বা আরো বেশি করা যায়। এলএনজির ভালো মূল্য পেতে কাতারের সঙ্গে বাংলাদেশ আরো সুসম্পর্ক চায় বলে জানান শফিকুল আলম। এই মিটিংটা আমরা মনে করছি যে কাতার আর বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক যে ইস্যুগুলো আছে, যেগুলো নিয়ে আমরা বলছি, উত্তরোত্তর আরো সামনের দিকে আরো আমাদের বৃদ্ধি পাবে এবং এটা আমি মনে করব যে আমাদের সুদৃঢ় হবে আমাদের। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদ আল কাবি। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এর আগে সোমবার স্থানীয় সময় রাত 9:40 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি দোহায় পৌঁছান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়ে হামাদ বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। সংস্কার নিয়ে তাড়াহুড়ো করা উচিত নয় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বৃহত্তর ঐক্যমত্য তৈরি করতে পারলে জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। প্রধানমন্ত্রী পদে টানা 2 মেয়াদের বেশি কেউ থাকতে পারবেন না, কমিশনের এমন প্রস্তাবে বিএনপির ভিন্ন মতের কথাও জানান তিনি। আর জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, কিছু বিষয়ে দ্বিমত থাকলেও সংস্কার নিয়ে বিএনপি অত্যন্ত আন্তরিক। তানসিদ ভুইয়ার প্রতিবেদন। সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির 3য় দফায় বৈঠক হয় জাতীয় সংসদ ভবনের এলডি হলে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি এতে অংশ নেন। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, 15টি দলের সাথে প্রাথমিক আলোচনা শেষ হয়েছে। যাতে আমরা আজকে শেষ করতে পারি। কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও সংস্কার নিয়ে বিএনপি নেতারা অত্যন্ত আন্তরিকভাবে আলোচনা করেছেন বলে জানান তিনি। সংবিধান বিষয়ে বেশ কিছু আলোচনা হয়েছে, পাশাপাশি নির্বাচন ব্যবস্থা নিয়েও কিছু সংস্কার নিয়ে কিছুটা কথা হয়েছে। আজকে আমরা জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং বিচার বিভাগ সংক্রান্ত বিষয়গুলোতে আলোচনা করে এক জায়গায় আসতে পারব।
সংবিধান অনুযায়ী বিচার বিভাগের প্রতিটি কার্যক্রম যেন আইনসম্মত সাংবিধানিক হয় সে বিষয়ে সতর্ক থাকার উপর গুরুত্ব আরোপ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যে সমস্ত সিদ্ধান্ত জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হবে, একটা বৃহত্তর একটা কনসেনসাস আমরা সৃষ্টি করতে পারব, সেটা জাতীয় জীবনে একটি মহান ভূমিকা রাখবে। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সকল উদ্যোগকে যাতে আইনানুগ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় যায় সেটার আহ্বান জানাবো। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, একই ব্যক্তি সরকার ও দলীয় প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না। কমিশনের এমন প্রস্তাবে বিএনপি একমত নয়। একাধিক্রমে 3 বার হতে পারবেন না, অর্থাৎ 2 বার হওয়ার পরে তারপরে গ্যাপ হবে, এরপরে যদি চাই। সেই জন্য আমরা বলেছি যে এটা গণতন্ত্রের প্র্যাকটিসটা হচ্ছে যে ফ্রি ফেয়ার নিউট্রাল ইলেকশন যদি হয়, যদি কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচন হয়, যদি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে নিউট্রাল নির্বাচনের মধ্য দিয়ে জনগণ সোভারেন অথরিটি হিসেবে যদি কোনো দলকে আবার মেজরিটি দেয়, তাহলে জনগণের সম্মানে সেটা আমরা বলছি যে এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস হিসাবে সেই অপশনটা থাকা উচিত। ঐকমত্য কমিশনের অধিকাংশ প্রস্তাবে বিএনপি একমত বলেও জানান সালাউদ্দিন আহমেদ। রাষ্ট্রের বিষয়, এটা সংবিধানের বিষয়, রাষ্ট্র পরিচালনার বিষয়, সেটা গভীরভাবে চিন্তা করে সেই জিনিসগুলো সংবিধানে আনতে হবে। আমরা অধিকাংশ ক্ষেত্রে একমত হয়েছি। এখন কিছু কিছু বিষয় আছে যে আরো বিচার বিশ্লেষণ করতে হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই হত্যাকাণ্ডে রাজধানীর চাংখারপুলে 6 শিক্ষার্থী হত্যায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে 25 মে চূড়ান্ত অভিযোগপত্র দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ তথ্য জানালেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সোমবার সকালে পুলিশ কর্মকর্তা আরশাদ, কনস্টেবল সুজন হোসেন, কনস্টেবল ইমাজ হোসেন ও কনস্টেবল নাসিরুলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ ঘটনায় 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট তৈরি করা হয়েছে, যার মধ্যে 4 আসামি পলাতক রয়েছেন। চিফ প্রসিকিউটর মনে করেন যে যথাযথভাবে তদন্ত হয়নি বা এইসব আসামিদের বিরুদ্ধে যথাযথ সাক্ষ্য প্রমাণ নেই, তাহলে প্রয়োজন হলে তিনি পুনরায় তদন্তে পাঠাতে পারেন। তো আমরা এখন এই পর্যালোচনা করে দেখব এবং এই 4 সপ্তাহ সময় যেটা নিলাম, এই 4 সপ্তাহের মধ্যে পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে সাফিসিয়েন্ট সাক্ষ্য প্রমাণ থাকলে যে তদন্ত সংস্থা যেটা পেয়েছে আর কি, সেটার ভিত্তিতে আমরা আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল অর্থাৎ ফর্মাল চার্জ আমরা আদালতে দাখিল করব। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলা তদন্তে আরও 6 মাস সময় দিয়েছেন হাইকোর্ট। এ তথ্য জানিয়ে বাদীপক্ষের আইনজীবী শিশির মনির বলেন, ডিবিতে মামলার অনেক নথি গায়েব হয়ে গেছে, তবে রাষ্ট্রপক্ষ বলছে কোনো নথি হারিয়ে বা পুড়ে যায়নি। গাজীপাপুর আরেকটি রিপোর্ট। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন 48 ঘন্টার মধ্যে খুনিদের খুঁজে বের করার আশ্বাস দিলেও পেরিয়ে গেছে 13 বছর। বিচার তো দূরের কথা, এত বছরেও তদন্ত প্রতিবেদনই তৈরি হয়নি। গেল বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সাগর রুনি হত্যার তদন্ত শেষ করতে ফের হাইকোর্টের দ্বারস্থ হয় রাষ্ট্রপক্ষ। আইনজীবী শিশির মনির জানান, মামলাটির কিছু নথি হারিয়ে যাওয়ার খবর শোনা গেছে। পরে হাইকোর্ট তদন্ত শেষ করতে নতুন সময় নির্ধারণ করে দেন। অবশেষে আদালত বিচার বিবেচনা করে 6 মাস সময় মঞ্জুর করেছেন এবং পরবর্তীতে 22 অক্টোবর 2025-এ পরবর্তী আদেশের জন্য আদালতে আসবে। 12 বছর আগের ঘটনা হওয়ার কারণে অনেক কিছুই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই সিনে নাই, সার্কামস্ট্যান্সেস সবকিছু বিশ্লেষণ করে পাওয়া যায় না, এই জন্য অধিকতর সময়ের প্রয়োজন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ হাইকোর্টকে জানান, এই মামলার নথি পুড়ে গেছে, অনেক কাগজ খুঁজে পাওয়া যাচ্ছে না। এ খবর গণমাধ্যমে প্রচারের পর আগের বক্তব্য থেকে সরে আসেন আরশাদ রৌফ। অনেক অফিসারকে জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, অনেকে হয়তো বা চাকরিতে নেই, এটা ইয়েতে আছে, তো তাদের সাথে কথা বলতে হচ্ছে, তখনকার জিনিস বের করতে হচ্ছে, দেখতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে। পুরেছে সেই কথাটা আমি কখনো পুরলে তাহলে ইনভেস্টিগেশনে গায়েব হয়েছে, মানে এটা না না ডিবি অফিসে অনেক গায়েবের প্রশ্ন, গায়েব শব্দটা আমি ব্যবহার করিনি। মামলার তদন্ত নিয়ে ক্ষোভ জানান বাদী নওশের রহমান। 6 মাস পর এসে যদি তদন্তকারী সংস্থা দাবি করে যে ডিবি অফিসে পুরা সব নথি পুড়ে গেছে, সেটা খুবই হতাশাজনক এবং পরবর্তীতে সেটা তারা আবার অস্বীকারও করে যে তারা এই ধরনের কোনো কথা বলেনি। এদিকে মামলার নথিপত্র ডিবি হেফাজতে পুড়ে যাওয়ার তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছে ডিএমপি ও পিবিআই। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। চলতি মাসেই এটা হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ইন্টারপোলের ওয়েবসাইটে বেনজির আহমেদের ছবি ও তথ্য মোস্ট ওয়ান্টেড তালিকায় দেখা যায়নি। এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়। এর মধ্যে বেনজির আহমেদের বিরুদ্ধে করা আবেদনে আর্থিক অপরাধ এবং অন্যদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার তথ্য উপাত্ত যুক্ত করা হয়েছে। রাজনৈতিক দলগুলোকে আলোচনার মাধ্যমে আস্থায় আনলে জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের কিছু পরে হলেও সমস্যা হবে না বলে মনে করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দুপুরে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠকের পর এমন মত দেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। নতুন নির্বাচনী আচরণবিধি প্রণয়নেও আগেও দলগুলোর সঙ্গে আলোচনাকে গুরুত্ব দেন তিনি। নির্বাচনী ব্যয় সর্বোচ্চ 10 লাখ টাকা নির্ধারণের পরামর্শ দেন সাইফুল হক। রাজনৈতিক দলগুলোর যে চাওয়া এবং অন্তর্বর্তী সরকারের তাদের সঙ্গে একটু সলা পরামর্শ করে তারা যে টার্গেটটা দিয়েছেন এই টার্গেটে যদি নির্বাচন করা যায় ভালো। আর অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো যদি একটা জীবন্ত যোগাযোগ থাকে, আমি আপনাদেরকে বলছি তাতে নির্বাচন 15 দিন কি 1 মাস যদি আগে পরে হয় এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলবে না। দরকার হচ্ছে সবাইকে আপনি আস্থার মধ্যে নেওয়া, বোঝাপড়া তৈরি করা। আগামী 1 মে দুপুর 2টায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। এতে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, দেশের শ্রমজীবী মানুষ ভালো নেই, তাদের অধিকার আদায়ে কাজ করতে হবে। বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে সকল মহানগর এবং জেলাও দিনটি উদযাপন করা হবে বলেও জানান এই বিএনপি নেতা। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের যে লড়াই মহান মে দিবস, এই দিবসটি আমরা যথাযথভাবে পালন করতে পারব। শ্রমিকদের অন্যান্য যেসব দাবি, তার স্বাধীনভাবে সংগঠন করার অধিকার, স্বাধীনভাবে যৌথ দল সদস্যের অধিকার, তার কর্মক্ষেত্রে স্বাস্থ্য এবং নিরাপত্তার অধিকার, তার ন্যায্য মজুরির অধিকার, তার অন্য সব অধিকারের পাশাপাশি মহান মে দিবসের মূল দাবি দৈনিক 8 ঘন্টা কাজে। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে আবারও সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। দুপুরে রাজধানী সায়েন্স ল্যাব মোড়ে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এ ঘটনায় সিটি কলেজ 2 দিন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আরো জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। সোমবার তাদের সহপাঠীকে সিটি কলেজের শিক্ষার্থীরা মারধর করেছে, এমন অভিযোগে মঙ্গলবার সিটি কলেজে হামলা চালায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় উভয় পক্ষের মধ্যে প্রায় 5 ঘন্টা থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া চলে। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ও লাঠিচার্জ করে পুলিশ। গতকালকে ঢাকা কলেজের একজন স্টুডেন্ট এই যে সায়েন্স ল্যাবরেটরি এখানে আসছিল, ওখানে সিভিলে মনে হয় 5-7 জন ছেলেপেলে তাকে দাবার দেয় প্রথমে। সে ওই যে ফুটওভার ব্রিজে ওঠার সময় এখানে পড়ে যায় এবং মুখ টুক এগুলো থেতলে যায়, মানে গুরুতর আহত হয়। এরপরে আবার এরা মনে হয় ওই বেল্ট দিয়ে মারছে। বেল্ট দিয়ে মারার পরে এই বিষয়টা ওরা চিন্তা করছে যে এটা হয়তো বা এরাই করছে, সিটি কলেজ করছে। ওই জন্য আজকে কিন্তু তারা সদল বলে 300-350 পোলাপান আজকে এসে তাদের এই যে সিটি কলেজে হামলা করা শুরু করছে। সহপাঠীদের উপর হামলার বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আজকে দুপুর ঠিক 11টার দিকে আমাদের অনার্সের কিছু শিক্ষার্থী তারা কলেজ বাস নিয়ে যখন যায়, ওই টাইমে সিটি কলেজের শিক্ষার্থীরা ধানমন্ডি 27 নং এরিয়াতে এবং কাটাবন এরিয়াতে অবস্থান নেয়। সেখান থেকে আমাদের যখন কলেজ বাস বের হয়, আমাদের কলেজ বাসে তারা আক্রমণ চালায়। ওই শিক্ষার্থীকে বাস আটকাইয়ে যখন ওরে মারতেছিল, তখন মানে খুব ওদের সামনে সিটি কলেজের সামনে বাসটা আটকে ওই বাসে অন্য যাত্রীদেরও ওরা হেনস্থা করছে, মারামারি করছে, একদম ভাঙচুর করছে ভিআইপি। তো ভাঙার পরে ওর পর হচ্ছে যারা সিনিয়ররা আসলে বিষয়টার দেখতে গিয়ে তো বিশাল যেটা হচ্ছে হয় আর কি। এরকম ঘটনা একবার না, বেশ কয়েকবার ঘটছে। গতকালকে ব্রিজের উপর থেকে একটা ছেলেকে ফেলে দেওয়া হয়েছে, সে বিকৃত অবস্থায় হাসপাতালে আছে। শিক্ষার্থীদের উপর হামলায় নিন্দা জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানালেন ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। কাটাবনে আমাদের ছাত্রদেরকে দেখলো আইডি কার্ড পরা, ইউনিফর্ম পরা, তাদেরকে ওখানে অ্যাটাক করলো।
সেক্ষেত্রে তো আমাদের কিছু করার এখানে থাকে না। যখন ঘটনা ঘটে যায় আমরা জানতে পারি, তখন আমরা তার ব্যাপারে খোঁজখবর নেই এবং তাকে বলি। কিন্তু এই রাস্তা থেকে নামিয়ে একজন ছাত্রকে মারবে, একজন ছাত্রকে হ্যারাসমেন্ট করবে, আইডি কার্ড খুলে নেবে, এটা তো কখনো হতে পারে না। এই সংঘর্ষের জেরে 2 কলেজ 2 দিন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকায় বসবাসকারী মানুষ গত 9 বছরে মাত্র 31 দিন নির্মল বাতাসে শ্বাস নিতে পেরেছেন। এই সময়ে 853 দিনের বাতাস ছিল অস্বাস্থ্যকর, আর খুব অস্বাস্থ্যকর ছিল 635 দিন এবং দুর্যোগপূর্ণ ছিল 93 দিন। এমন বাতাসে শ্বাস নেয়ায় নগরবাসীর গড় আয়ু কমেছে 8 বছর। বায়ু দূষণ প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ সহ নবায়নযোগ্য জ্বালানিতে মনোযোগী হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এসইউ সেলিমের প্রতিবেদন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিশ্ব ধরিত্রী দিবস 2025 বায়ু দূষণ নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস। হ্যাজার্ডিয়াস লেভেলের বায়ু সেবন করছে। লিখিত বক্তব্যে ক্যাপস চেয়ারম্যান ডক্টর আহমেদ কামরুজ্জামান বলেন, বাংলাদেশে একাধিক বছর বিশ্বের শীর্ষ দূষিত বাতাসের দেশের তালিকায় থাকছে। দূষণের কারণে মানুষের গড় আয়ু কমে যাওয়ার তথ্য তুলে ধরেন তিনি। বায়ু দূষণের কারণে প্রতি বছর মানুষের অকাল মৃত্যু ঘটছে। দূষণ বাংলাদেশের জন্য একটি গুরুতর সমস্যা, যা জনস্বাস্থ্য এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। তবে সঠিক নীতি গ্রহণ, কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। বায়ু দূষণ কমাতে নবায়নযোগ্য জ্বালানি অন্যতম কার্যকর সমাধান। এটি শুধু পরিবেশ রক্ষা করে না, বরং দীর্ঘমেয়াদে আর্থিক সাশ্রয় এবং টেকসই উন্নয়নের সুযোগ তৈরি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান শহীদুল ইসলাম এবং বাপার সহসভাপতি ডক্টর এম ফিরোজ আহমেদ বায়ু দূষণ প্রতিরোধে সরকারকে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ানোর তাগিদ দেন। ইউএনএফসিসিতে আমরা ডিক্লেয়ার করেছি, এটা করেছিলাম 2015 সালে, যে আমরা আমাদের গ্যাস, গ্রিনহাউস গ্যাস 5% কমিয়ে ফেলবো, যে ইকুইভ্যালেন্ট টু 12 মিলিয়ন টন। এটা আবার কোথা থেকে কমাবো? ট্রান্সপোর্ট থেকে, ইন্ডাস্ট্রি থেকে এবং পাওয়ার প্ল্যান্ট থেকে। এখন 2.5 মাইক্রোগ্রাম, যেহেতু মেজারমেন্টের পরিধি বাড়ছে, সুতরাং 2.5 মাইক্রোগ্রাম যে বায়ু দূষণ হয়, যে পার্টিকুলেট হয়, এটা আমাদের শরীরে যখন ঢুকে এটা কিন্তু আর বেরিয়ে আসে না। বায়ু দূষণের কারণে প্রতি বছর 5258 শিশু সহ 1,02,456 মানুষের অকাল মৃত্যু ঘটে। তাই নিজেদের স্বার্থেই পরিবেশ সংরক্ষণে সরকারকে আইন প্রয়োগে আরো কঠোর হওয়ার পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা। যে ন্যাচারাল গ্যাস আছে অথবা সিএনজি আছে, এটাকে ট্রান্সফার করা। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। বৈষম্যমূলক ড্যাপ নীতির কারণে আবাসন খাত ভয়াবহ সংকটে আছে বলে জানালেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব নেতারা। এ কারণে চাহিদা কমে যাবার পরও ফ্ল্যাটের দাম কমানো যাচ্ছে না বলেও জানান তারা। দুপুরে রাজধানী জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তারা। নেতারা বলেন, ড্যাপ নীতিতে ভবনের উচ্চতা, আয়তন এবং জমির পরিমাণ নির্দিষ্ট করে দেয়ায় ভবন নির্মাণ কমে গেছে, যার প্রভাব পড়েছে সংশ্লিষ্ট লিঙ্কেজ শিল্পগুলোতেও। এছাড়া ভূমি এবং ফ্ল্যাট নিবন্ধন খরচও এক্ষেত্রে প্রভাব রাখছে বলেও জানান তারা। ভবন নির্মাণটা যে বেড়ে যায় না, তাহলে যে আপনি যে ভবন আগের যা তৈরি করেছেন সেটার উপরে প্রভাবটা ওইভাবে পড়বে এবং দাম বৃদ্ধি সেই অর্থে সেদিকেও দামও বাড়বে, কারণ আপনি তো চাহিদার চেয়ে কম তৈরি করছেন। ড্যাবের নতুন নীতিমালার কারণে ওনারা নতুন কোনো প্রজেক্টে হাত দিতে পারতেছে না, ল্যান্ড ওনাররাও তাদের ল্যান্ড দিচ্ছে না। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে শুরু হচ্ছে দেশের প্রথম রিনিউয়েবল এনার্জি ফেস্ট 2025। অ্যাকশন এইড ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্কের যৌথ উদ্যোগে 23 ও 24 এপ্রিল 2 দিন ব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে রিনিউয়েবল এনার্জি ফেস্টের লক্ষ্য এবং কর্মসূচি তুলে ধরা হয়। এতে জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ সহ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান বক্তারা। উৎসবের 2 দিনে মোট 6টি পলিসি ডায়ালগ সেশন হবে। নবায়নযোগ্য জ্বালানির সামাজিক ও পরিবেশগত প্রভাব সহ নানা দিক নিয়ে আলোচনা করবেন জ্বালানি বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকরা। আমাদের রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন দেওয়া এবং এটাকে সব রকমভাবে আমাদের নীতি নির্ধারকদের আলোচনায় আরও শক্তভাবে চাঙ্গা করে নিয়ে আসার দরকার। আমাদের উদ্দেশ্য হলো এই ফেস্টিভ্যালের আয়োজনের মধ্যে দিয়ে একেবারে প্রান্তিক থেকে শুরু করে নীতি নির্ধারক সবাইকে একটা জায়গা, একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয়া।
উপাচার্যের পদত্যাগ দাবিতে অনশনরত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। টানা 21.5 ঘন্টা অনশনে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। এর আগে কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে সোমবার পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য থেকে 32 জন আমরণ অনশনে অংশ নেন। বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ইলিয়াস জানান, ছাত্রদের অনশন ভাঙাতে তৎপর রয়েছেন তারা। দেশের বাইরের খবর, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান টিটিপির 16 সদস্য নিহত হয়েছেন। সোমবার পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পৃথক অভিযানে নিহত হন তারা। এদিকে দেশটির সিন্ধ প্রদেশের দক্ষিণ জাম সড়ক কোহিস্তান অঞ্চলে পার্বত্য এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী শিশু সহ 13 জন নিহত ও 20 জন আহত হয়েছেন। চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী তারা বেলুচিস্তান প্রদেশে গম কাটার কাজ শেষে সিন্ধের বাদিন জেলায় নিজেদের বাড়ি ফিরছিলেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো। রোহিঙ্গা সংকট আঞ্চলিক স্থিতিশীলতার ঝুঁকিতে ফেলেছে। আর্থনা সামিটে ডক্টর ইউনূস পরবর্তী প্রজন্মের জন্য টেকসই বিশ্ব গড়ার প্রত্যয়। শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে ঢাকা ও সিটি কলেজ 2 দিন বন্ধ ঘোষণা। যান চলাচলে বাধা দেয় পুলিশের লাঠিচার্জ। কিছু বিষয়ে দ্বিমত থাকলেও সংস্কার নিয়ে বিএনপি আন্তরিক, বললেন আলী রিয়াজ। জাতীয় স্বার্থে বৃহত্তর ঐকমত্য গড়ার আহ্বান বিএনপির। এবং সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ, আবেদনে আর্থিক অপরাধে জড়িত থাকার তথ্য উপাত্ত। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।